ওই ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম বিএনপি কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগ। আর এই কারণে এখন তলে তলে বিএনপি 5 বছর নির্বিঘ্নে যেন ক্ষমতায় থাকতে পারে তার গ্রান্টেড চাচ্ছে আওয়ামী লীগের কাছে। কিছুদিন আগে বিএনপির উচ্চ পর্যায়ের পক্ষ থেকে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের সাথে গোপনীয়তার সহিত যোগাযোগ করে অলিখিতভাবে শর্ত সাপেক্ষে তারা রাজনৈতিক কিছু সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবনার কথা নেত্রীকে জানানো মাত্রই নেত্রী সরাসরি সেটিকে নাকচ করে দিয়ে বলেছেন আওয়ামী লীগ কারোর সাথে সমঝোতার রাজনীতি করে না, আওয়ামী লীগ কারো দয়ায় রাজনীতি করে না, আওয়ামী লীগ তার রাজনৈতিক অধিকার রাজপথে সংগ্রামের মাধ্যমে আদায় করে নেবে। এখন সেই শর্তগুলোর মধ্যে অন্যতম বিষয় ছিল বিএনপি তারা বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা এবং কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করবেন। কিন্তু আওয়ামী লীগ যেন বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র ক্ষমতা যেন বিএনপি নির্বিঘ্নে করতে পারে, ক্ষমতায় থাকতে পারেন, তার জন্য আওয়ামী লীগ তাদের সহযোগিতা করতে হবে। এবং রাজপথে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার পর থেকেই বিএনপি জামাতি এবং এনসিপিকে যেন কঠোরভাবে মোকাবেলা করতে হবে। আর এই বিষয়ে যখন নিউজ পাবলিশ হচ্ছে তখন সেই নিউজটা আমি আপনাদের মাঝে হুবহু তুলে ধরতেছি, মন দিয়ে শুনেন। রাজনীতিতে ফিরতে বিএনপির শর্ত, শাহেদ আননি শেখ হাসিনা। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পার হলেও এখনো দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের মাঠে ফেরার প্রক্রিয়াটি ঝুলেই রয়েছে। তবে পর্দার আড়ালে কি ঘটছে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরা এবং রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার পেছনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির দেওয়া কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষ প্রস্তাব। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই সমঝোতার রাজনীতিতে ছাপ না করে দিয়েছেন। বিএনপির প্রস্তাব, আগামী 5 বছর আওয়ামী লীগকে বিএনপির নির্বিঘ্ন ক্ষমতা থাকা নিশ্চিত করতে হবে এবং সহযোগিতা করতে হবে। কৌশলগত সমীকরণ, মাঠে ফিরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জামাত ইসলামী ও এনসিপি কে শক্তভাবে মোকাবেলা করতে হবে। আইনি স্বস্তি, শর্ত মানলে আওয়ামী লীগের ওপর থাকা সব আইনি ও রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস বিএনপির। শেখ হাসিনার অনড় অবস্থান, কোনো বিশেষ শর্ত বা সমঝোতা নয়, নিজস্ব সাংগঠনিক শক্তিতে ফেরার পক্ষে আওয়ামী লীগ সভাপতি। বিএনপির ভেতরে ভয়, শর্ত মেনে ফেরার পর আওয়ামী লীগ যদি আবার জামাত এনসিপির সাথে হাত মিলায় বা পোল্টি মারে তবে বিএনপি বড় ঝুঁকিতে পড়বে। পর্দার আড়ালের নেগোসিয়েশন, কি চাই বিএনপি? অনুসন্ধানে জানা যায় বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছে। বিএনপির মূল হিসাব নিকাশ হলো আওয়ামী লীগ যদি রাজনৈতিক ময়দানে ফেরে তবে স্বাভাবিকভাবেই তারা জামাত ও এনসিপির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে। বিএনপির নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করছে আওয়ামী লীগ মাঠে নামলে জামাত ও এনসিপি তাদের প্রতিরোধ করতে ব্যস্ত হয়ে পড়বে। এর ফলে ক্ষমতার মূল কেন্দ্রে থাকা বিএনপি দীর্ঘমেয়াদে এক ধরনের রাজনৈতিক স্বস্তিতে থাকবে এবং ক্ষমতার মসনদ সুরক্ষিত রাখতে পারবে। এই শর্তে রাজি হলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর থাকা আইনি ও প্রশাসনিক বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও সবুজ সংকেত দেওয়া হয়েছিল। শেখ হাসিনার অনড় অবস্থান ও নিজস্ব শক্তির বার্তা, আওয়ামী লীগের এক উচ্চ পর্যায়ের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিএনপির এই প্রস্তাব সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পৌঁছানোর হলে তিনি তা সরাসরি নাকচ করে দেন। শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল কোনো বিশেষ শক্তির দয়া, শর্ত বা গোপন সমঝোতার উপর ভিত্তি করে রাজনীতিতে ফিরতে পারে না। দলের নেতাকর্মী এবং বিশাল জনসমর্থনই তাদের মূল শক্তি। কোন বিশেষ সমীকরণের ঘুঁটি হয়ে মাঠে নামার চেয়ে নিজেদের সাংগঠনিক শক্তি পুনর্গঠন করে সঠিক সময় রাজপথে ফেরাই এখন দলটির মূল লক্ষ্য। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, আমরা কোন শক্তির কাছে মাথা নত বা কারো ক্ষমতায় থাকার গ্যারান্টি দিয়ে রাজনীতি করব না। আওয়ামী লীগ যখন ফিরবে জনগণের অধিকার আদায়ের লড়াই নিয়ে নিজস্ব শক্তিতে ফিরবে। বিএনপির ভিতরে পোল্টি, আতঙ্ক ও ত্রিমুখী সমীকরণ। এদিকে এই শর্ত সাপেক্ষ প্রস্তাবের বিষয়টি নিয়ে বিএনপির ভেতরেও চলছে তীব্র চুলচেরা বিশ্লেষণ ও আতঙ্ক। দলটির একাংশের আশঙ্কা আওয়ামী লীগ যদি শর্ত মেনে রাজনীতিতে ফিরে আসার পর
জামাত ও এনসিপির সঙ্গে গোপনে হাত মিলায়, তবে বিএনপি উভয় সংকটে পড়বে। তাছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিলে জামাত, এনসিপি বিএনপির উপর চরম ক্ষুব্ধ হতে পারে। এমন পরিস্থিতিতে তারা বিএনপির হাত ছেড়ে উল্টো আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়বে কিনা সেই পোল্ট্রি সমীকরণও ভাবাচ্ছে আওয়ামী লীগের বিএনপির থিঙ্ক ট্যাঙ্ককে। প্রিয় ভাইয়েরা আমার, আওয়ামী লীগ কখনো কারোর সাথে সমঝোতা করে বা নিগোসিয়েশন করে রাজনীতি করতে পারে না, কিংবা জামাত কিংবা এনসিপির সাথে সমঝোতা করে বা হাত মিলিয়ে, কিংবা বিএনপির সাথে বা আওয়ামী লীগ ব্যতীত 14 দলে ব্যতীত যে সকল 33টা রাজনৈতিক দল দেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান স্মৃতিস্তম্ভগুলো ধ্বংস করেছে, 32 নম্বর বাড়ি ধ্বংস সহ দেশের অভূতপূর্ব উন্নয়নকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তাদের সাথে নিগোসিয়েশন করে বা সমঝোতা করে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হইতে পারে না। আওয়ামী লীগ ওই বিএনপিকে বলে দেবার চায় আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় আছে, আওয়ামী লীগ রাজপথে সক্রিয় ছিল এবং আছে। আর এই কারণের মধ্যে তোমাদের মধ্যে একটা ভয় ও আতঙ্ক, ভীতস্ত কাজ করতেছে। আমার দলীয় ভাইরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নেত্রীর এই কঠোর অবস্থানের মধ্য দিয়ে আরো বেশি উজ্জীবিত হতে হবে, আরো বেশি শক্তিশালী হতে হবে, আরো বেশি ঐক্য গড়ে তুলতে হবে। কারণ মহাপ্রলয়ের মাধ্যমেই আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী, দেশ ধ্বংসকারী, দেশকে হুমকির মধ্যে যারা ফেলেছে তাদের উচিত জবাব দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানচিত্র হবে শুধুই বাংলাদেশিদের হাতে, বাংলাদেশের সার্বভৌমত্ব হবে, বাংলাদেশের সার্বভৌমত্বে বসবাস করবে শুধুই বাংলাদেশিরা। তাই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন, বিজয় নিশ্চিত। শেখ হাসিনার আসল গলা আর কি, একদিন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন গলা, বিভিন্ন সময় তাকে ম্রিয়মান শোনা গেছে, বিভিন্ন সময় তাকে দুর্বল গলায় শোনা গেছে, কিন্তু এই প্রথম তাকে একেবারে স্পষ্ট শক্ত স্বরে কথাগুলো, যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মানে যদি আপনি, আমার মনে হয় যদি আবারও আমি একটু আমি একটা একটা করে বিশ্লেষণ করতে চাই, আমি বলে আমি শুনি একটু বিশ্লেষণ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 1 দশক পর খসড়া চার্জ, আমি যদি একটা প্রথম লাইনটি আপনি যদি শোনেন, সেটা হলো, এটা যদি আপনি বারবার শোনেন তাহলে এখানে সমস্যা কি জানেন, বিজ্ঞাপন। আমি তো গরিব মানুষ, তো বিজ্ঞাপন ছাড়া দেখানোই যায় না, বিজ্ঞাপন ছাড়া খুবই দ্রুত ফিরে আসবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, ময়লা আবর্জনা সাফ করবেন বলছে, কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, দাবি আদায় করতে হয়, সব আওয়ামী লীগ জানে। কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। আপনি 3টা পয়েন্ট যদি আপনি ধরেন, 3টা পয়েন্ট খেয়াল করেন, কি বলছে, ময়লা আবর্জনা পরিষ্কার করবেন। আওয়ামী লীগের দাবা রাখতে এমন কোনো শক্তি নাই। আওয়ামী লীগের লোকজনের রক্তের মধ্যে এখন নাচন দেখা যাবে। আপনি খেয়াল করে দেখেন, এই কথার পরে আওয়ামী লীগের এই কথা যারা শুনবে, তার এই ভয়েস যখন শুনবে যে আমি খুব দ্রুত আসছি ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, আসছি আমি বেঁচে আছি ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, আওয়ামী লীগের কেউ ইয়ে করে রাখতে পারবে না। এই কথাগুলো শোনার পর আওয়ামী লীগেররা কিন্তু রক্তের মধ্যে ওদের নাচন লাগে বলে, হ্যাঁ, এই নাচবে রক্ত। শেখ হাসিনা আজকের বক্তব্যটা খুবই ছোট বাট খুবই স্ট্রং মেসেজ টুয়ার্ডস দুইটা দেয়। একটা হলো তার নেতাকর্মীদের কাছে তার মেসেজ পৌঁছানো, আরেকটা হলো এখানে একই সঙ্গে কিন্তু সরকারকে মেসেজ পৌঁছানো, এবং যারা আওয়ামী লীগ বিরোধিতা করছে বা আওয়ামী লীগের লোকজন অত্যাচার করছে তাদের কাছে মেসেজ পৌঁছিয়েছে। তিনি যেটা বলছেন, যদি আপনি দাবি করেছেন অবিলম্বে মুক্তি দিতে হবে, তার সকল নেতাকর্মী যাদেরকে বিনা বিচারে আটক রাখা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাকে তিনি বলছেন যে যত মিথ্যা মামলা আছে সব প্রত্যাহার করতে হবে। এটা কিন্তু স্ট্রংলি উনি কথাগুলো বলছেন, এবং বলছেন এই সাম্প্রতিক সময় যাদেরকে ধরেছে তাদেরকেও মুক্তি দিতে হবে, মানে একদিন পর্যন্ত ধরে রেখে আটকে রেখেছেন তাদের মুক্তি দিতে হবে। এবং বলছেন যে, এবং কথাটা কি বলছে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আওয়ামী লীগ জানে কিভাবে ঘি উঠাতে হয়, এবং আওয়ামী লীগ এবং সেটা করবে।
উনি বলছেন আমি জানি এবং আমার আওয়ামী লীগ জানে সোজা আঙুলে ঘিট না হলে কি উঠতে হয়, এবং সেটা বলছেন। তিনি যে কথা বলছেন যে গ্রেপ্তার আতঙ্ক এগুলোকে ওনারা ভয় পান না, উনি কোনো কিছু ভয় পান না। তুমি যেটা বলছেন যে এখন যাদের গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার বন্ধ করতে হবে। স্কুল কলেজে যে ছেলে মেয়েদেরকে ছাত্রলীগ করার কারণে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে লেখাপড়া করতে দিতে হবে। যাদের সার্টিফিকেট বাতিল করেছে তার সার্টিফিকেট ফেরত দিতে হবে। যাদেরকে স্কুলে যেতে বাধ্য হয়েছে তাদের স্কুলে নিতে হবে। যাদেরকে কলেজে যেতে বাধ্য হয়েছে তাদের কলেজে অংশগ্রহণ করতে হবে। যাতে ইউনিভার্সিটিতে বাধ্য হয়েছে তাদের ইউনিভার্সিটি দিতে হবে। দ্যাটস অল শি ওয়ান্টেড। এবং উনি বলছেন যে যেটা আপনি যেটা আওয়ামী লীগের কথা উনি বলেছেন যে উনি 2006 সালের বা 2001 সালে যে অন্যায় অত্যাচার নির্যাতন আওয়ামী লীগের উপর করেছিল, যে ক্ষমতায় ফিরে আসার পর আওয়ামী লীগ সে নির্যাতন কোনো রকম কোনো প্রতিশোধ নাই। কিন্তু উনি যেটা এবার বলছেন, এবার দুটোই করবে। উনি ফিরেও আসবেন, ক্ষমতায়ও আসবেন এবং একাধারে দেশের উন্নয়ন করবেন এবং বিচারও করবেন। এবার আর ছাড়বেন না। বলছেন যে যারা অন্যায় অত্যাচার করছে, গতবার 2001 সালে যারা অত্যাচার করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে আমরা কিছু করি নাই, কিছু বলি নাই, কিন্তু এবার আর ছাড় নাই। খেয়াল করে দেখেন, মোর মানে ইয়াতে আওয়ামী লীগ একটা মানে একটা স্ট্রং ইয়াতে কমিটমেন্টে গেছে। শেখ হাসিনার কমিটমেন্টটা প্রকাশ করছেন যে এবার কিন্তু যারা অত্যাচার করেছে তাদের ছাড় নাই। এবং আমি মনে করি আমার ব্যক্তিগত হচ্ছে, আপনি যদি কোনো জিনিস ছাড় দিয়ে দেন, কেউ অপরাধ করেছে তাকে যদি ছেড়ে দেন, সে বারবার ওই অপরাধটা করে, যেমন রাজাকাররা করতেছে। রাজাকাররা সেই 1971 সাল থেকে এখন পর্যন্ত তাদের প্রত্যেকটা, যখনই বাংলাদেশ অস্থির হয়েছে, যখনই তারা রাজাকারিটা করছে, তখনই বাংলাদেশকে আরো বেশি অস্থিতিশীল করছে, বাংলাদেশকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তারা বারবার। কিন্তু 75-এ, ইভেন 81-এ জিয়াউর রহমানের সময় তারা সেটা চেষ্টা করেছে। সব সময় তারা যখনই বাংলাদেশকে অস্থিরতা পেয়েছে তখনই তারা এটা চেষ্টা করছে বাংলাদেশকে কাবু করার জন্য। সো এবার তারা করতেছে এইবার যে এই কমিটমেন্টটা, যেটা আমি একদিন পর্যন্ত শুনি না শেখ হাসিনার মুখে, যে উনি বলেন নাই প্রতিশোধ। উনি বলছেন আমরা প্রতিশোধ নাই, কিন্তু এবার আমরা বিচার করবো। প্রতিশোধ শব্দটা বলেন নাই, কিন্তু বিচার করবেন বলছেন। কিন্তু আপনার কি মনে হয় যে অত্যাচার হয়েছে, যে যেটার মার সাথে দেখা করতে আসার কারণে তাকে ধরতে না পেরে তার মাকে মেরে হাড়গোড় ভেঙে দিছে, মাকে করছে, অত্যাচার করছে, যে বাপরে অত্যাচার করছে, বা ভাইকে অত্যাচার করছে, বা বোনকে অত্যাচার করছে, সে মেনে নেবে। আপনি যে বাচ্চাটা তার বাবাকে অ্যারেস্ট করার পরে তার বাবার ইয়েটা এমন ভাবে সারা মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার, সেই বাচ্চাটা স্কুলে যেতে পারে নাই, যাওয়ার পরে তাকে অমুকের বাচ্চা বলে তাকে স্কুলে জয়েন করতে। আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ইয়েতে এরকম ঘটনাগুলি করছে। অনেক ছেলে মেয়ে তার বাবাকে অ্যারেস্ট করছে এই কারণে তার সাথে ক্লাস করবে না, হোল ক্লাস বেরিয়ে গেছে। মানে দে শুড বি ashamed of it। এই হোল ক্লাস ashamed হচ্ছে যে তার বাবা কি করেছে, যে কারণে তার বন্ধু, তার মানে সতীর্থ, তার বন্ধু, তার সহশিক্ষার্থী, তার সাথে তারা ক্লাস করতে চায় নাই। এই যে মানসিকতা ছিল, এদের চেঞ্জ করার দরকার। যে কারণে শেখ হাসিনার এই ভয়েসটা দরকার, যে যে আজকে ওই ধরনের নির্যাতন শিখেছে, সে কিন্তু বলবে যে আমার প্রতি এই অত্যাচার করছে, তোমরা সরি ফিল করতে হবে, ইউ মাস্ট ফিল সরি। যে ইউনিভার্সিটিতে আচরণ হয়েছে, যে স্কুলে আচরণ হয়েছে, যে কলেজে আচরণ হয়েছে, প্রত্যেকটা কলেজের কর্তৃপক্ষ সরি হইতে হবে যে এইরকম বাচ্চাদের সাথে এই আচরণ করা হয়েছে। কোথায় তার বাবা আওয়ামী লীগ করে বলে, তার বাবা আওয়ামী লীগের আমলে পুলিশ অফিসার ছিল, তার বাবা আওয়ামী লীগ আমলে সাংবাদিক ছিল বলে, তার বাবা আওয়ামী লীগ আমলে আমলা ছিল বলে, তার বাবা আওয়ামী লীগ ব্যাংকার ছিল বলে, এই জন্য তাকে অত্যাচার করা হয়েছে, তার মানসিক অত্যাচার, তার ক্লাস থেকে বের করে দিচ্ছে। এগুলোর প্রতিকার হতে হবে। আমি কিন্তু শেখ হাসিনার এই কথাগুলো বলছে বিচার করবে না, আমি বলি এগুলোর প্রতিকার হতে হবে। প্রতিকারটা কিভাবে হবে? আইদার তারা নিজের বিচার করবে, যেমন তারা চাকরি ছেড়ে চলে যাবে যারা এটা এই প্রতিষ্ঠানগুলোকে যে জঙ্গিদের হাত থেকে সেফ রাখতে পারে নাই, তারা চাকরি ছেড়ে চলে যাবে, অথবা তাদের বিচার হবে, দুইটার একটা। এবং ওই বাচ্চাগুলো, ওই ছেলে মেয়েগুলো, যে ছেলে মেয়েগুলো আরেকটা ছেলে মেয়ের অত্যাচার করেছে, সেই ছেলে মেয়েগুলো প্রকাশ্যে এসে বলতে হবে যে উই আর সরি। আদারওয়াইজ এদের কোনো মাপ নাই। ওদেরকে যেরকম ওই বাচ্চাগুলোকে যেরকম কলেজ থেকে ক্লাস করা থেকে বিরত রাখা হয়েছে, এদেরকেও কলেজ থেকে বাইক করে দিতে হবে, যাতে এরা বুঝে যে একজনের সাথে তার সতীর্থ, তারই বন্ধু, তার সাথে একসাথে হয়েছে, তার সাথে তারা কি আচরণ করেছে। একই রকম স্কুলে যা হয়েছে, কলেজে যা হয়েছে, প্রশাসনে যা হয়েছে, পুলিশ বিভাগে যা হয়েছে, আইনে বিচারালয়ে যা হয়েছে, সর্বত্র এর প্রতিকার হতে হবে, বিচার হতে হবে। বিচার একটা পথ আছে, আইদার যারা এগুলো করেছে তারা সরি বলতে হবে, অথবা সরকারিভাবে বিচার করতে। আমি শেখ হাসিনার বিচারের পথে আছি, প্রতিশোধের না।
প্রতিশোধ আমি মনে করি না, কিন্তু কথা হচ্ছে যে বিচারটা নিশ্চিত করতে হবে। বিচারটা নিশ্চিত করতে হবে। সো উনি এই কথাগুলো আমার কাছে একটা জায়গায় ক্লিয়ার হয়েছে যে একদিন পরে যে শি ইজ রেডি, শিগগির উনি খুব দ্রুতই ফিরে আসছি। উনি এখন বলেন না 6 মাসে আসতেছি, আমি বলেন না আমি আসবো, বা এটা বলছে আমি খুব দ্রুতই আসতেছি, এবং এর কনসিকুয়েন্স নিয়ে কথাবার্তা বলেন নাই। সো দিস ইজ রেয়ার স্পিচ। আমি মনে করবো অনেক দিন পর একটা রেয়ার কনফিডেন্স একটা স্পিচ, 3 মিনিটের স্পিচ হলো। এই 3 মিনিটের স্পিচ আমার ধারণা পুরো আওয়ামী লীগের আজকে সারা বাংলাদেশে যারা দেখবে, যারা শুনবে তার ভয়েসটা, যারা শুনবে, আমি মনে করেছি সবাই শোনা উচিত। মানে শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি এক্স্যাক্টলি কি বলছেন। আমি তো সবকিছু বলতে পারতেছি না, আর আমি আপনার এখানে আবার দ্বিতীয়বার এটা প্রচার করে আপনার বিপদে ফেলতে চাই না। তারপর যদি আপনার প্রচারের জন্য কোনো ধরে বলুন যে ওই যে সাইফুল আমিন আমার কোনো কথাবার্তা না শুনে প্রচার করে দিছে, তারা যায় ধরেন ভাই, হ্যাঁ আপনি বলে দেন। তো সবাইকে ধন্যবাদ। আমার ধারণা এই শেখ হাসিনা একটা কনক্রিট প্ল্যান হাজির করছেন, একটা কনক্রিট আন্দোলনের বা প্রোটেস্টের বা তার ফিরে আসার একটা প্ল্যান উনি হাজির করছেন, এবং উনি বলছেন যে উনি ক্ষমতায় আসবেন, উনি ক্ষমতায় এসে আবর্জনা পরিষ্কার করবেন, এবং এই আবর্জনা পরিষ্কার করার জন্য উনি বেঁচে আছেন বলে উনি বিশ্বাস করেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে, আমি জানি না। থ্যাংক ইউ। তিনি সেটাই বলছেন, তো আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে আবর্জনা পরিষ্কার করার জন্য। একটা গান আছে এই শেখ হাসিনার ফেরা নিয়ে, যে আবর্জনা পরিষ্কার, এবার নেত্রী আসবেন সব আবর্জনা সাফ করবেন, একটা গান আছে খুব পপুলার। আর গান তাই নাকি? আমি একটু দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রায় শোনা যায় 2 লাইন। তো আমার সামনে পড়লে আমি আপনাকে শোনাবো না। তো গানটা বলেন তো। এটা হচ্ছে যে নেত্রী আসছে, নেত্রী আসছে দিয়ে শুরু করে এই গানটা। হ্যাঁ, নেত্রী আসছে গান। নেত্রী আসছে দিয়ে সার্চ দেন তো পেয়ে যেতে পারেন। নেত্রী আসছে দিলে দেখবেন অনেক ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন এটা প্রচার করে আর কি, আমি দেখছি কি আমার সামনে আসে। না বাংলা, আমি তো বাংলা লিখতে খুব কম আচ্ছা, পারি আমি তো। আপনাকে বের করে দেখি পাই কিনা দেখা বলে। আচ্ছা, আমি আপনি কথা বলতে চলতে চলতে আমি বের করব একদম। তারপরে এ তো গেল একটা। এই শেখ হাসিনা আজকে খুব স্পিডের বক্তব্য দিলেন, খুবই গতিসম্পন্ন। এই বক্তব্যের বিপরীতে আজকে ধরেন, গতকালকে ধরেন বগুড়ায় যে কয়েকটা ইউনিয়নের মালিক, বাংলাদেশে কিন্তু আবার ইউনিয়নের মালিক হওয়া যায় এটা এবারই প্রথম জানলাম আর কি। আমার টাকা পয়সা থাকলে আমিও 2-4টা ইউনিয়নের মালিক হয়ে যাবো, অসুবিধা নাই। আমার নাম দিয়ে করতে পারবো, হক ইউনিয়ন, বিপুল ইউনিয়ন, নিজামুল ইউনিয়ন, কত নিজাম ইউনিয়ন, কত ইউনিয়ন কাজ না। তো এই যাক, সেই শাহ আলম প্রতিমন্ত্রী তিনি বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশ আর। আপনি বোধহয় আমার ইয়াতে স্টুডিওতে ওটা দেখছেন। আমি এই সম্পর্কে একটা কিন্তু দেখছি আপনার, তো আমার একটা এপিসোড করে ফেলছি। যদি রিপিট করে নাকি রিপিটের কিছু নাই এখানে। রিপিটের যেটা হলো যে শাহ আলম সাহেব যে কথাটা বলছেন এটাকে কিন্তু ইয়া করার, মানে আমি ওই জন্যই ওখানে এপিসোডটা করেছে যে শাহ আলম সাহেবের কথাটাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ কেন গুরুত্ব এইটা বলছি, কিন্তু আমি সেটা বলছি না, এখন অন্যভাবে আসি। শাহ আলম সাহেব যে কথাটা বলছেন এটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে, তিনি কিন্তু প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন নাই, উনি কিন্তু তারেক রহমানের ঘনিষ্ঠজন মীর শাহ আলম বলেছেন। এখানে কিন্তু পার্থক্য, এই পার্থক্যটাই আমি পরিচিত। আমার মীর শাহ আলমকে এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে, প্রতিমন্ত্রী মীর শাহ আলম আলাদা জিনিস, আর মীর শাহ আলম আলাদা জিনিস। আপনারা নিশ্চয় দেখছেন যে প্রতিমন্ত্রী মীর শাহ আলম এখন কি পরিমাণ, উনি জোবায়দা রহমানের যত প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হলো জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উনি কি দত্তের হাট নাকি জানো, যে বগুড়া শহরের, হ্যাঁ ওখানে একটা হাসপাতালের বহির্বিভাগ এবং ওই বিভাগে উদ্বোধন উপলক্ষে কিন্তু উদ্দেশ্যে কিন্তু জোবায়দা রহমানের জন্মবার্ষিকী। যদিও জোবায়দা রহমানের জন্মবার্ষিকী কত জন্মবার্ষিকী বলেন নাই, এমন একটা ভাব জোবায়দা রহমান এখনো 50 হয় নাই আর কি। এরকমটা যদিও দেখা যায় যে জোবায়দা রহমান 50 না, হ্যাঁ জোবায়দা রহমানটা দেখতে কিন্তু 50 মনে হয় না, কিন্তু অনেকে বলে না ওনার দেখতে 70ও লাগে, কিন্তু আমার কাছে মনে হয় 50 না। আমার কাছে 50 মনে হয় না, আমার কাছে মনে হয় অনেক কমই। আচ্ছা তাহলে আপনি এখনো তরুণ আছেন, ঠিক আছে, ওকে। যাই হোক, তিনি জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কিন্তু এই সিরিয়াস কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেয়া হবে না। এই ঘোষণা, এই ধরনের ঘোষণা আপনার কি বলে ঘোষণাটা খুবই আমার কাছে মনে হচ্ছে, আমি এটা দেখার পড়েছি যে এই লেভেল থেকে এই ঘোষণা আসাটা কি, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টির সাধারণ সম্পাদক এবং উনিও কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী, তিনি ঘোষণা দেন না, তাহলে এই নিয়ে কি করে কি বলে ঘোষণাটা দিলেন।
তারপর খোঁজ নিয়ে যেটা পারলাম তো সেটা হলো যে উনি হলেন তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি আসল কিচেন ক্যাবিনেট তারেক রহমানের, তিনি সহ আরো কয়েকজন আছেন। সে এই কিচেন ক্যাবিনেটে যখন ঘোষণাটা আসে তখন আপনি বুঝতেই হবে যে এইটা আসলে তারেক রহমানের মনের কথা। এখন বিএনপি অ্যাজ এ হোল এটা মনে করে কিনা, বা মীর শাহ আলম তারেক রহমানের মনের কথা রিড করতে পারেন, এটা মনের কথা জানেন, এটা ঠিক, কিন্তু তারেক রহমান চেঞ্জ হয়েছে কিনা সেটা আমি আর জানি না, বা মীর শাহ আলম হয়তো জানে যদি চেঞ্জ হয়ে থাকেন। বাট এইটাকেই ধরে নিতে হবে যে তারেক রহমানের অবস্থান, বিএনপির অবস্থান কিনা এখনো করতে হবে না, কারণ বিএনপি অ্যাজ এ হোল একটা পার্টি, সেই পার্টি কোন বিহেভ করে এবং তারেক রহমানের সব কথা তার কিনা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না। যদি থাকে, যদি তারেক রহমান সেরকম একচ্ছত্র যে থাকে, তাহলে ধরেই নিতে হবে বিএনপিও কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে একই রূপ একই মনোভাব পোষণ করে। তো এখানে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ সহজেই কিন্তু আওয়ামী লীগ একটা চিরশত্রুটা খুঁজে পেয়েছে। একটা চিরশত্রু হলো তার জামাত ইসলামী, ইহা 1971 সাল থেকে যে তাদের বিরোধিতা করতেছে, এটা মাঝে মধ্যে আওয়ামী লীগের সাথে খাতির দিয়া আওয়ামী লীগের ভেতরে ঢুকে সুপ্ত হয়ে গুপ্ত হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ডিস্ট্রয় করার চেষ্টা করে, শেষ পর্যন্ত আওয়ামী লীগকে শেখ হাসিনা বাঁচায় ফেলছেন, এটাকে আর ডিস্ট্রয় করতে তারা পারেনি। সো আওয়ামী লীগ তার চিরশত্রুটাকে কিন্তু এবার তো চিনছে, এই চিরশত্রুরা আর কখনো তাদের বগলে নিবে বলে আমার মনে হয়, আর কখনো তাদের মাথায় তাদের নিজস্ব ছাতে ধরবে এর কাম মনে হয় না, কখনো তাদেরকে বাড়ির দুধ খাওয়ায় পোষবে এটা আমার মনে হয় না, কখনোই আর তাদেরকে কলা খাওয়াবে আমার মনে হয় না, মানে এই কলা দুধ খাওয়ায় পুষবে এটা আমার মনে হয় না। সো আওয়ামী লীগ একটা চিরশত্রু কিন্তু আওয়ামী লীগের আছে, কিন্তু আওয়ামী লীগ একটা সেমি শত্রু, যেটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে এতদিন প্রকাশ হয়, কিন্তু এই মীর শাহ আলমের কথাই কিন্তু এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বদলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে তার শত্রুর মতোই চিহ্নিত করতেছে, কারণ আওয়ামী লীগকে তারা আসতেই দিবে না এরকম একটা অ্যাটিচিউড নিয়ে আসে। সো একটা হলো শত্রুতামূলক মনোভাব, আরেকটা হলো প্রতিযোগীমূলক মনোভাব, একটা হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব, আরেকটা হলো রাজনৈতিক শত্রুতামূলক। এখন তারা মীর শাহ আলমের কথায়, যেটা তারেক রহমানের কথা হিসেবে প্রতিবাদ হয়, সেই হিসাবে মনে হয় যে বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগকে শত্রু হিসেবে চিহ্নিত করে। সো আওয়ামী লীগ কিন্তু আরেকটা শত্রু দেখা পাইল, যা তারা মনে করতো এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু এটা মীর শাহ আলমের কথা যে ঠিক হয়, সে কিন্তু বিএনপি কিন্তু এখন আর আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না, আওয়ামী লীগের শত্রু। সো আওয়ামী লীগ একটা চিরশত্রু পাইছে আর একটা শত্রু খুঁজে পাইছে। আমি মনে করি আমার একটা যে বিএনপি এই অবস্থায় থাকবে না, বিএনপি এই অবস্থান টিকে থাকবে না, বা বিএনপি অবস্থান রাখতে পারবে না। শাহ আলমরা যে মানে বাংলাদেশ দখল করবে, যেমন করে তার ইউনিয়ন দখল করছে, 3টে ইউনিয়নের নিজের ছেলে মেয়ের নামে, আরেকটা ইউনিয়ন নিজের ভাইয়ের মেয়ের নামে করতে পারছে, এটাকে বাংলাদেশকে নিজেদের তালুক মনে করতেছে। আমার ধারণা বিএনপি এই জায়গা থেকে বেরিয়ে আসবে। সো আওয়ামী লীগ চিরশত্রুটা খুঁজে পাইছে, সেটাকে কেমনে ট্যাকল করবে সেটা নিশ্চয়ই আওয়ামী লীগ প্ল্যান করতেছে, কিন্তু একজন আরেকটা নিজেদেরকে শত্রু প্রকাশ করছে, আসলে কি শত্রু কিনা প্রতিদ্বন্দ্বী কোনটা হিসেবে আওয়ামী লীগ এইটাকেও ট্যাকল করার জন্য আওয়ামী লীগের প্ল্যান করতে হবে। অনেক ধন্যবাদ। একদম খুবই পরিষ্কার। তার মানে হচ্ছে হুমকি দামকি দিয়ে কোনো ইয়ের লাভ নেই, আর হুমকিটা আসলে হুমকিতেই থাকবে শেষ পর্যন্ত। আমরা একটু সামনের দিকে আগাতে চাই সাইফুল ভাই, যদি ভিন্ন বিষয় পলিটিক্যাল হইতেও পারে, এটা পলিটিক্যাল কারণ এটাও পলিটিক্সের অংশ মনে হয়। আমরা যদি একটু সংসদের দিকে যেতে চাই, অবশ্যই এখানে অনেকে সবাই কমেন্ট করছেন, প্রশ্ন করছেন, মাত্র একজনে এগুলো একটু দেখে তারপর আমার মনে হয় আপনি প্লিজ একজনে একটা প্রশ্ন করছেন, সেটা ওইসব এক কূটনীতিকের বক্তব্য নিয়ে। আর বেশিরভাগই কমেন্ট সবাই লিখছেন যে হ্যাঁ অমির রহমান পিয়ালের গান, এটা আমি গানটা বের করতে চাই, আমার সাথে একজন ফেসবুকে আছে কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না, তার বানান স্পেলিংটা করতে পারতেছি না, নাম অমির রহমান পিয়াল না, এটা যুবলীগের গান। কোনটা? অমির রহমান পিয়ালের তত্ত্বাবধানে বোধহয় যুবলীগের গান। না, এটা পিয়ালের লেখা গান, দুটো গান পিয়ালের লেখা গান, সেটা কিন্তু এটা যুবলীগ তাদের গান হিসেবে প্রচার করছে, আমি এই জন্য এটা প্রচার করি, যেহেতু যুবলীগ এটা প্রচার করছে তাদের গান হিসেবে। এটা ব্যক্তির হলে আমি অমির রহমান পিয়ালের যদি ব্যক্তিগত ইয়ে হতো আমি এটা শোনাইতাম, কিন্তু আমি পরে দেখছি আপনার কথা অনুযায়ী এটা হলো অমির রহমান মানে পিয়ালের না, পিয়ালের, হ্যাঁ এটা যুবলীগের গান। দেখ তাই অনেকে লিখছেন। তারপর আচ্ছা একজন এই কূটনীতিকের প্রসঙ্গে পরে আসি, আমি একটু ওই কমেন্ট গুলা পড়ে আসি।
আমাদের কাছে প্রচার হয়েছে মাত্র একটি বক্তব্য, উনি দেশের এমন কোন ইউনিয়ন ওয়ার্ড নাই শেখ হাসিনা কথা বলেন নাই, মানে এটা সবাই জানে গ্রামেগঞ্জে। এবং আপনি প্রতিশোধের কথা বলছিলেন না যে প্রতিশোধ বলতে বিচার করবেন, কিন্তু ডে ওয়ান থেকে শেখ হাসিনা যেদিন কথা বলা শুরু করছেন তার কর্মীদের সঙ্গে, তখন থেকেই তিনি বলছেন কেউ কিন্তু প্রতিশোধ নেবে না, লিস্ট করে রাখো, বিচার হবে। উনি কিন্তু ওই প্রতিশোধের জায়গায়, কিন্তু আপনি বারবার কিন্তু যতটা টকশোতে আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি ততটা টকশোতে কিন্তু আপনি বারবার বলছেন যে এই যে মা জায়নামাজে নামাজ পড়তেছেন আর ছেলেকে না পেয়ে মাকে মেরে ফেললো জায়নামাজে পিটেয়া, বাবাকে খুন করে ফেললো, এই ছেলে কি আসলে ক্ষমা করবে? আমার জায়গায় হলে আমি কি ক্ষমা করতাম? এইরকম একটা ইয়ে তো আছে। তারপর নেত্রী আসবে গান আমি শুনেছি, হ্যাঁ। তারপরে 2025 সালে লুটের, আচ্ছা কি 25 সালে লুটের কত টাকা সুইস ব্যাংকে? সাইফুল স্যার যদি এই বিষয় নিয়ে যদি আপনার চ্যানেলের ভিডিও বানাতেন, আমার অনুরোধ আপনার চ্যানেলে একটা ভিডিও বানায়েন। আমি আজকে দুপুর 2টাতেই এই বাংলাদেশ ব্যাংকের চুরি নিয়ে একটা এপিসোড করব, 2টায়। ওকে, যদি কারো আগ্রহ হয় দেখতে পারেন। দুটি কবিতা পাঠাবো আপনাকে, বিপুল ভাই পাঠাই দেন, দেখবো। স্পেয়ার লাইফ, জামালউদ্দিন স্পেয়ার লাইফ লিখছেন যে ভাই নেত্রী আদালতে বিচারের কথা বলেছেন, জনতাই তার আদালতে বিচার করবে, আমার ক্ষতির বিচার আমিই করব। এই কথাটাই আমরা বলছি স্পেয়ার লাইফ, যে তিনি আদালতে, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনে বিচার করার কথাই তিনি বলছেন সবসময়। আর নতুন মামুন এই মীর শাহ আলম মূল কালেক্টর, আচ্ছা। রহমান 71 লিখছেন। তারপর শেখ হাসিনার সাহস আছে আদালতে দাঁড়াবার, সবকিছুর বিচার হবে কড়াগন্ডায়, বেস্ট কালেকশন লিখছেন। ফখরুলকে 2 পয়সার মূল্য দেয় না মীর শাহ আলম। ফখরুল সাহেব তো এখন একদম নিস্তেজ, উনি তো আসলে নাহি পার্টিতে। আপনি যা শুনলে আশ্চর্য হবেন যে তারেক রহমানের গাবতলী যে নিজের উপজেলা, যেটা তার চাইতে 2 থেকে 2.5 গুণ বেশি ফান্ড সে তাতে শিবগঞ্জে নিয়ে গেছে, এবং খালেদা জিয়ার যে উপজেলা সেই উপজেলার চাইতে অ্যাটলিস্ট 10 গুণ টাকা বেশি নিছে, 90% বেশি নিছে। কি অবস্থা চিন্তা করে। এগুলো তো শুনেন, এগুলোর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের কাজ। আমাদের কাছে এসব তথ্য সামান্য আমরা দেখি, কিন্তু আমি তো আর এখানে বসে ওইসব বের করি। কিন্তু এগুলো হলো আসল জিনিস, যেটা মানুষকে জানানো উচিত যে এই লোকটি কি করছে, এই লোকটা কিভাবে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবহার করছে তার ব্যক্তিগত কাজে। একদম ব্যক্তিগত। আওয়ামী লীগকেও তার দলে পরিশুদ্ধ হতে হবে। আচ্ছা, পরিশুদ্ধ তো হয়েই আসতেছে আওয়ামী লীগ, একদম। এটা তো আমরা এর আগে অনেকবার বলছি, সুমন দেখছেন, প্রাকৃতিক ভাবে পরিশুদ্ধ হয়ে আসছে একদম। বিএনপি এবং জামাতেরা একই, একটা হলো ধর্মের নামে আরেকটা হলো ডেমোক্রেসির নামে ভণ্ডামি। হ্যাঁ, তারপর অনেকেই লিখছেন। তারপর সার্কাস্টিক সংসদে পার্থর বক্তব্য শুনেছেন বিপুল ভাই? হ্যাঁ, এটা নিয়ে আগের অনুষ্ঠানে আমরা কথা বলছি। আচ্ছা, শেখ হাসিনার প্রতি কি একটা মানুষের মনে এত ঘৃণা কিভাবে থাকে শেখ হাসিনার প্রতি, অথচ সে জামাতা? না, ওই বক্তব্য, ওই অংশ আমি শুনিনি। আমি আসলে সংসদে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এই যে মামুনুল এবং এই যে পর্দা, তারপরে এই সে অভেন টোভেন, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম আগের অনুষ্ঠানে। একদম আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ কখনোই জামাত মৌলবাদীদের দুধ কলা দিয়ে পুষবে না, কিন্তু পুষেছে। তিনি রাজনৈতিক কৌশল ভেবেছিলেন, আবারও যে তোয়াজ করবেন না এর কোনো নিশ্চয়তা আছে? স্বপ্নডানা ট্যুর বলছে নাকি? উনি প্রশ্ন করছেন আবার যে পুষবেন না, তোয়াজ করবেন না এর কোনো নিশ্চয়তা আছে না? আমার মনে হয় নিশ্চয়তা আছে, নিশ্চয়তা দিতেই হবে তাকে, এছাড়া উপায় নেই তো। নিশ্চয়তা না দিলে আমাদের মতো লোকরা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো দলের কিছু না, আমরা তাকে কেমনে সমর্থন দেবো? কেন তার জন্য আমরা দৌড়াবো বলেন? বা তার দলের জন্য কেন দৌড়াবো? আমরা তো চাই যে উনি অ্যাটলিস্ট বাংলাদেশটাকে ক্লিন করবেন, যে শব্দটা উনি বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতেই হবে। এবার আর কোনো ইয়াটিয়া নেই। জঙ্গি বলতে জঙ্গি মানে হলো জানতে নেই, রাজাকার, আলবদর, নাতি পুতি, এগুলো ক্লিন করতে হবে। কোনো নাতিপুতির জন্য, নাতিপুতিকে সেকেন্ড ক্লাস নাগরিক বানাইতে হবে, নাতিপুতিকে সরকারি চাকরি থেকে বাইট করতে হবে। যতগুলি রাজাকারের নাতিপুতি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, যতগুলি রাজাকারের নাতিপুতি বাংলাদেশ আর্মিতে আছে, যতগুলি নাতিপুতি বাংলাদেশের ইয়েতে আছে, বাংলাদেশের সিভিল প্রশাসনে আছে, যে সকল ক্যাডারে আছে, যেখানে আছে, যে পর্যায়ে আছে, এদেরকে বরখাস্ত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানেও আছে, বেসরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি ওটা একটা মুভমেন্টের ব্যাপার, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে উনি এটা করতে হবে, এবং উনি একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানে এদেরকে এই চাকরি দেওয়া যাবে না। পরিষ্কার ব্যাপার স্যাপার। মানে রাজাকারের নাতি পুতিদেরকে কোনো ছাড় নাই। এদেরকে যদি ছাড় দেওয়া হয়, এই বাংলাদেশ
আজ মানে তারা অর্ধেক নিয়ে গেছে, এরপরে বাকিটা নিয়ে যাবে। একদম। আরো অনেকেই কমেন্ট করছেন, আপনারা কি আশা করবেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে? আমার মাথায় আসে না। আপনারা সুধীজনেরা কিভাবে আশা করেন তারেক যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে? আমার মাথায় আসে না। দিবে না বইলেই তো ওনার প্রতিমন্ত্রী বলছে, কিন্তু রাজনীতি তো আওয়ামী লীগ করবে। একটা সাইফুল ভাই তো বলছেনই, ওই যে পয়েন্ট গুলা বলছিলেন যে শেখ হাসিনা বলছেন কিভাবে আন্দোলন করতে হয় সেটা আওয়ামী লীগ জানে, সুতরাং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, এটা বেশ ইয়ে হয়ে যাবে, টাফ হয়ে যাবে, এটা সম্ভব না। তিন পুরুষে বাংলাদেশ আওয়ামী লীগ করে ভাই, আসাদুজ্জামান লিখছেন। সাইফুল রহমান ভাই, তিন পুরুষ আওয়ামী লীগ করলে তিন পুরুষও রাজাকার করতেছে, রাজাকাররা রাজাকারই করতেছে, তো তাদেরকে আপনারা তিন পুরুষরা কিন্তু ঠেকাইতে পারেন নাই। এখন আমাদের মতো যারা সাইড লাইনের খেলোয়াড় আছে তারা এসে রাস্তায় নামতে, তো আওয়ামী লীগেররা জেগে ওঠেন। আমাদের মতো সাইড লাইনের লোকরা তো যে মাঠে খেলতে পারবো না রে ভাই, কারণ আমরা তো খেলি নাই কখন, আমরা সাইড লাইনের লোক। আপনারা তিন পুরুষ ধরে নিজেরা যেমন বড় হয়েছেন, তেমনি আবার রাজাকার আলবদর আল শামসরাও কিন্তু বড় করছেন দুধ কলা খাওয়াইয়া। সো আমরা কিন্তু দুধ কলা খাইনি আপনাদের কাছ থেকে, সো আমরা কিন্তু সাইড লাইনে আছি। তারপর আপনাদের জন্য সব যা পারা যায়, আপনাদের যদি টাওয়া লাগাই দিতে হয় মাঠের মধ্যে সেটাও দেবো, আপনার বুট জুতা আগায় দিতে হলে ওইটাও দেবো, আপনার দুধ খাওয়াইতে হলে ওইটাও দেবো, কলা দিতে হলে ওটাও দেবো। কিন্তু আপনারা একটু এবার রাজাকারের আলবদর আল শামসের দুধদেরকে তিন পুরুষদের যে দুধ কলা দিয়ে খাওয়া পোষাইছেন, আত্মীয় স্বজন আত্মীয়তা করছেন, এগুলা থেকে নিজেদেরকে মুক্ত করেন, পরিষ্কার করেন। মানে আপনাদের দুধ দিয়ে ধুয়ে গোসল করার দরকার নেই, আপনারা এদের থেকে মুক্ত হন। আমরা দেখতে চাই, অ্যান্ড উই উইল সাপোর্ট ইউ। একদম। জয় বাংলা লিখছেন সাইফুল ভাই, আপনার কি মনে হয় কর্মীরা বিচারের জন্য অপেক্ষা করবে? সাইফুল ভাই, আমরা আমাদের এলাকার রাজাকারের লিস্ট করেছি, ইনশাল্লাহ প্রথম 7 দিনে ঝামেলা শেষ। রাজাকার না, রাজাকার আলবদর আল শামসের রাজাকারের লিস্ট, রাজাকারের পুত্রের লিস্ট, কন্যার লিস্ট, তাদের নাতিপুতির লিস্ট, এবং এরপরে যদি কেউ থাকে এগুলা লিস্ট করতে হবে। এইটাই হলো আসল, এদেরকে চিহ্নিত করা এবং এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন, সোশ্যালি সেকেন্ড, এদের সাথে সামাজিক সম্পর্ক বাতিল করে দিতে হবে। এদের সাথে কোনো বিয়ে শাদী হ্যাঁ এদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, এদেরকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাবে না, এদেরকে একেবারে সামাজিকভাবে ত্যায্য করে দিতে হবে। তাহলেই বাংলাদেশ নিট পরিষ্কার হবে, বাংলাদেশের রক্ত পরিষ্কার হবে। বাংলাদেশের রক্তটা পরিষ্কার করা দরকার। এই রক্তের মধ্যে দুষ্টরা ঢুকে পড়ছে, এই রক্তকে কলুষিত করে ফেলছে। একদম। এবং এই 4 পুরুষ মানে 3 প্রজন্ম বা 4 প্রজন্ম এদেরকে একদম থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস নাগরিক বানাই ফেললে এই ঝামেলা চুকে যাবে। সালমা রফিক আমাকে বলছেন, আমি এই কথা নিজে স্বীকার করেছে, আমাকে আক্রমণ করে লাভ নাই। আপনি যে কথা বলছেন আমি নিজে জানি, উই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট। আমিও ওই ধারার মানসিকতায় ছিলাম যে এদেরকে যদি মেইন স্ট্রিমে আনা হয় তাহলে আমিও মনে করেছিলাম যে শেখ হাসিনা যেরকম মনে করছে এদেরকে কাজ, আমারও কিন্তু সেরকম হয়েছে। আচ্ছা, এই লোকগুলি তো মানুষই, এর কাজ করুক, আমি এদেরকে কাজ দিই, এরা যদি কাজ ভালো করে করুক, আমি দিয়েছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমিও প্রতারিত হয়েছি, সেই জন্য আজকে আমি কঠিন কথাটা বলতেছি। একদম। লালবদর সহ, হ্যাঁ আলবদরের বাচ্চারাই তো লালবদর, লালবদর সহ সময় এবং বেলা মেন্টাল দুজনে ইলেকশন লালবদর সহ এদেরকে ইয়ে করে। হ্যাঁ, সবাইকে থার্ড ক্লাস করতে হবে, সেকেন্ড ক্লাস করতে হবে। সাইফুল আমিন ভাই, আপনি আচ্ছা সালমা রফিকেরটা উত্তর আপনি দিন। না, আমি তো সত্যি, আমি তো এটা বহুদিন থেকে বললাম, আমার জীবনে আমি বহুজন এরকম চাকরি দিচ্ছি। আমি তো দিচ্ছি, আমি তো বহুজন আইনা ডাইকা ডাইকা আমার কাছে আসছে, আমি ঠিক আছে ঢুকাই দিই, পরে দেখি এখন তো দেখি এর পুরোপুরি রাজাকারের বংশধর। আমরা তো ওইভাবে চিন্তা করি না, আমরা চিন্তা করি ঠিক আছে দেশটা 50 বছর 55 বছর হয়ে গেছে, দেশটা এভাবে আগাক। ভাই, গাছের গোড়া উপড়ে ফেলতে হবে একদম। হ্যাঁ, লাবণী বেগম মোটামুটি এই সাইফুল ভাই একজন ইয়ে করছেন, প্রশ্ন করছেন নাকি শেষে, তিনি কমেন্ট করে প্রশ্ন করছেন, ভাই আওয়ামী লীগকে এখন যদি জোর করে আটকাতে চায় বিএনপি, তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, কারণ জনগণের পারসেপশন আওয়ামী লীগের পক্ষে বাড়ছে। এই কথার সাথে কি সাইফুল ভাই একমত? ওয়েল, যদি আপনি মাঠে ঘাটের কথা বলেন, ইট ইজ ট্রু যে আওয়ামী লীগের পক্ষের পারসেপশন ব্যাপার নাই। মানে আমি যেটা দেখেছি সেটা হলো মানুষ মনে করছে যে তারা ভুল করেছে, এইটা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই চাই। হয়তো বলবে না, তারা হয়তো লজ্জিত হয়ে এখন বলছে না যে আমরা ভুল করেছি, কিন্তু মানুষের মনের মধ্যে এটা আছে, কথাবার্তায় বোঝা যায় যে মানুষ মনে করে যে 24-এ মানুষ ভুল করেছিল। ওকে, আমরা অনেকগুলো ইয়ে দেখছি, সব মোটামুটি এইগুলা প্রত্যেকটা গ্রাম মহল্লায় সারা দেশে বাংলাদেশ বিরুদ্ধে তালিকা প্রায় প্রস্তুত এবং এটা চলমান থাকবে কেএমএসডি-কে। আর মাদ্রাসার ছাত্রদের চাকরি থেকে তালিকা প্রস্তুত করলে হবে না কেএমএসডি কে, এই তালিকা অনুসারে
কার্য সম্পাদন করতে হবে। রাইট। এদেরকে সমাজে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাগরিক বানাতে হবে, এদেরকে সমাজচ্যুত করতে হবে, এদের সাথে সামাজিক সম্পর্ক রয়েছে, এদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, এদেরকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাবে না। ভেরি সিম্পল। এদের দেখলে এড়াই চলে, অচ্ছুত বানায় ফেলতে হবে। এদেরকে দেখলে যে এদেরকে আমরা ঘৃণা করি, ওই ঘৃণা প্রকাশটা থাকতে হবে আমাদের ফেসের মধ্যে। এদেরকে দেখলে হাসা যাবে না। আমরা যা করেছি ভুল করেছি এর আগে। একেবারেই যাহাই বিএনপি তাহাই জামাত, যাহাই জামাত তাহাই এনসিপি, এদের দর্শন মূলত একই। একেবারেই। সাইফুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, কিউট বেবি প্রশ্ন ছিল, এই মাদ্রাসায় জঙ্গি আস্তানা মাদ্রাসাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে কিছু বলার জন্য। দেখেন, এই জায়গাটার ব্যাপারে আমার কিছু মতামত আছে। মাদ্রাসা আপনি নির্মূল করতে পারেন না। মাদ্রাসা বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনি মানুষ, এটা বলতে পারেন যে মানে হত দরিদ্রদের একটা আশ্রয়স্থল, তাদের সন্তানদের একটা আশ্রয়স্থল, যেটা আমাদের প্রাইমারি স্কুল হয় নাই, যেটা আমাদের মাধ্যমিক সরকারিরা হয় নাই, যে বাচ্চাদেরকে যে সোশ্যাল বেনিফিটের আওতায় এনে যে বাচ্চা, যে মা বাবা হারা হোক, মা হারা হোক, বাবা হোক, সে রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্র দায়িত্ব না নেওয়ার কারণে এই জঙ্গিরা দায়িত্ব নিয়ে নিছে। এখন এই জঙ্গিরা ওইটার সুযোগ নিয়েছে। আপনি এটাকে সহজে এটাতে সমাজ থেকে সরাইতে পারবে না। তবে হ্যাঁ, এই জায়গা থেকে জঙ্গিদেরকে বের করে দিতে হবে, এইটা করতে হবে। কিন্তু এই যতদিন না পর্যন্ত আপনি রাষ্ট্রের প্রত্যেকটা শিশুর লেখাপড়ার দায় দায়িত্ব, প্রত্যেকটা শিশুর খাওয়া দাওয়া, প্রত্যেকটা শিশুকে দেখাশোনার দায় দায়িত্ব রাষ্ট্র না নেবে, তখন পর্যন্ত আপনার হবে না। রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে যে আপনার মানে আপনার ডে কেয়ার না, ডে কেয়ার শুধু না, রাষ্ট্রকে বলতে হবে প্রত্যেকটা শিশুর দায়িত্ব আমার। সেই শিশুকে প্রয়োজনে মানে কোনো না কোনো অভিভাবকের আন্ডারে রাখতে হবে। ওই তথাকথিত ওই যে শিশু সংশোধনাগার, ওই কৈশোর সংশোধন, ওইটা না, একটা সত্যিকার অর্থ অভিভাবকত্ব দিয়ে, অভিভাবকত্বের প্রত্যেক উপজেলাতে, প্রত্যেক ইয়েতে একটা অভিভাবকত্ব দিয়ে কোনো একটা প্রতিষ্ঠান করতে হবে, যেখানে বাচ্চারা অভিভাবক পাবে এবং অভিভাবকের আন্ডারে লেখাপড়া করবে এবং সুষ্ঠুভাবে লেখাপড়া করে খাওয়া দাওয়া পাবে। তাহলেই মা বাবারা এই মাদ্রাসাতে নিয়ে তার বাচ্চাটাকে এইরকম কুপথে নেবে না। এবং মা বাবারা কেন নেয় রে ভাই, মাদ্রাসায় কেন যাচ্ছে একটা বাচ্চা, এই কথাটা আপনারা সবাই ভুলে যায়। খাবার কারণে প্রথম যায়, খাবার কারণে, নাহলে এত অত্যাচারের পরেও সে বাচ্চাটা কেন মাদ্রাসায় থাকে? খাবারের জন্য, জাস্ট সিম্পলি। তো আপনি রাষ্ট্র যেখানে খাবারের নিশ্চয়তা, শুনেন, পদ্মা সেতু একটা বিশাল জিনিস, এটা নিয়ে কোনো রকম ইয়ে নাই, এটা আমার গর্বের ব্যাপার। কিন্তু আমাদের ততখানি দুঃখের ব্যাপার এই যে বাচ্চাগুলো, যেগুলোকে আমরা আজকে মাদ্রাসাতে যাই জঙ্গি তৈরি করছি, এই বাচ্চাগুলোর জন্য আমরা বিকল্প কিছু করতে পারি নাই। অথচ এই বাচ্চাগুলোর জন্য যে একটা মহাপরিকল্পনা থাকা উচিত ছিল রাষ্ট্রের, যে কোনো বাচ্চা এতিম হবে, কোনো বাচ্চা বাবাহারা হবে, কোনো বাচ্চা মাহারা হবে, সে বাচ্চার অভিভাবকত্ব থাকবে রাষ্ট্রের, রাষ্ট্র তার অভিভাবকত্ব পালন করবে, সেই ধরনের প্রতিষ্ঠান থাকবে। আমাদের আছে শিশু সংশোধনাগার, সেখানে অত্যাচার হয়, সংশোধনাগার নামটা, ওখানে অভিভাবকত্বের নাম নেই, সংশোধনাগার নাম। অভিভাবকরা কি শেখায়, সংশোধনের ব্যাপার কি আসে? সো নামের মধ্যেই আসে রিপ্রেশন, অত্যাচার। এগুলো এগুলোকে বন্ধ করে এগুলোকে নতুন মোড়কে নিয়ে আসতে হবে, যে এই প্রতিষ্ঠানগুলো আমাদের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা পাড়া মহল্লায় পারবো না, প্রথমেই আমরা উপজেলা পর্যায়ে একটা প্রতিষ্ঠান করতে পারি, যে উপজেলা যে বাচ্চাগুলোর মা এবং বাবা নাই, সেগুলো রাষ্ট্রের তত্ত্বাবধানে লেখাপড়া করবে, খাবে দাবে, তারা তাদের জীবনটাকে সুন্দর করবে। সেখানে অত্যাচার হবে না, সেখানে নিগৃহীত হওয়া থাকবে না, সেখানে অভিভাবকত্ব থাকবে, অভিভাবকরা ওটা চালাবে। রাষ্ট্র তো এটা পারে। রাষ্ট্র এত এত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে খরচ করে, রাষ্ট্রে এত হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়। এই ব্যাংকগুলো যদি বলে যে আমার সিএসআর থেকে যা টাকা আছে আমরা কাউকে দেবো না, এই টাকাটা দিয়ে আমি এই রাষ্ট্রের প্রত্যেক উপজেলায় এরকম একটা অভিভাবক স্কুল তৈরি করব, যে অভিভাবক স্কুলটাতে আমার বাচ্চারা, যে বাচ্চা যেই বয়সে মাতৃহারা হোক বাপারা হোক, সে অভিভাবক রাস্তা থাকবে। তাইলে আমাদের দেশে এই জঙ্গি তারপর আস্তে আস্তে আপনি মাদ্রাসা বন্ধ করতে পারেন। যতক্ষণ এগুলো না করতে পারবেন তখন মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। কারণ মাদ্রাসা বন্ধ করতে, আপনি মাদ্রাসা কেমনে বন্ধ করেন? একটা বাচ্চার খাওয়া নেই, দেওয়া নেই, সে ওখানে মার খায়, রেপড হয়ে, শারীরিক বলাৎকার হয়ে ওখানে ফেরত যায়। কেন যায়? খাবারের জন্য যায়, আর কিছুর জন্য যায় না। সিরিয়াসলি খাবার ছাড়া অন্য কোনো কারণে ওখানে যায় না। কিন্তু মা বাবারা খাবারের জন্য তার সন্তানরা ওখানে দিয়ে আসে।
আত্মীয় স্বজন ওখানে দিয়ে আসে খাবারের জন্য, আর কিছুর জন্য। নাহলে বলাৎকার হয় যেখানে যেখানে আগাগোড়া পিটায়, ওইখানে একটা বাচ্চা থাকতে চায়? কোনো বাচ্চা, পৃথিবীর কোনো বাচ্চা এরকম থাকতে চায় যে তাকে ওরকম অত্যাচার নির্যাতন করা থাকবে না। সো মাদ্রাসা আপনি শেষ করতে পারেন অনলি যদি আপনি বিকল্প ব্যবস্থা করেন। বিকল্প ব্যবস্থাটা কি? অভিভাবকদের মাধ্যমে, অভিভাবকের ইয়েতে ভূমিকায় এসে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, উপজেলা, থানা, মানে যেখানে যে অবস্থা সেখানে গড়ে তুলবে। একদম মাদ্রাসায় বন্ধ সমাধান না, আসলে এই মাদ্রাসার তদারকিটা, সরকারের তদারকি মাদ্রাসায় কখনো ছিল না, বরং মন্ত্রীরা এমপিরা মাদ্রাসায় যে ডোনেট করতেন সেটা খুঁজে রাখতেন না আসলে কি হয়। আর এই যে বিদেশ থেকে, টার্কি থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, মিডল ইস্ট থেকে যে টাকা মাদ্রাসায় আইনা ইয়ে করা হয়, এগুলো বন্ধ করে সরকারকেই আসলে তদারকিটা করতে হবে, মাদ্রাসায় লেখাপড়া হয় কিনা, এই প্রাইমারি স্কুলে যেভাবে তদারকি হয় সেই রকম। একদম আমরা শেষের দিকে আসছি। কেমিস্ট্রি আপনার উত্তর দিচ্ছেন যে, কেমিস্ট্রি বলছেন যে সময় হলেই দেখতে পারবেন সবকিছু। ঠিক আছে, দেখার অপেক্ষায় রইলাম কেমিস্ট্রিকে, এবং আপনার সাথে দেখা হওয়ারও অপেক্ষায় রইলাম। একদম। আমরা অন্য একটা প্রশ্ন, উনি এক বেলা হইলে আমার যদি না খাওয়ায় তাহলে খবর আছে। এবার আপনি আমারে সবাই খাওয়ানোর কথা ছিল, আপনার খাওয়ানোর কথা ছিল, কেউ আমাকে খাওয়ায় নাই, কিচ্ছু করেন আমার সাথে। আপনাদের আসলে কোনো যোগাযোগ করার, আপনি সবার সাথে যোগাযোগ করানোর ব্যবস্থা করার কথা ছিল, আপনি করেন নাই। কিন্তু নেক্সট আপনি তো আড্ডা মারার আবার নেক্সট টাইম, কিন্তু এই টাইমে আমি 2টা মাস ছিলাম, আপনি সময় করতে পারলেন না। আপনিও ছিলেন ব্যস্ততার মধ্যে, আমিও ছিলাম। তারপরে আড্ডা মারা ছাড়া আমার কোনো কাজে ছিল, আমার সময়টা ব্যস্ত ছিলাম। আচ্ছা শুনেন, তা আমরা এখানে অনেকজন একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নটাকে আমরা নিব একটু। এই ইসরায়েলের রাষ্ট্রদূত যে দিল্লিতে, এটা আমি এখন এটা নিয়ে ডিটেইল, এটা একটা পত্রিকায় ছাপা হয়েছে, ছাপা জিনিসের উপর মন্তব্য করাটা ঠিক না। আমি দেখেছি, আমি রিপোর্টটা দেখেছি, এটা অন্য জায়গায় ইন্টারভিউ, এটা এনডিটিভিতে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আপনি এটা শিওর না হয়ে এমন একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলা, মানে আপনি কনফার্ম হতে হবে। আর আপনি যদি মনে করেন যে এনডিটিভির ওটা প্রচার করবেন, সেটা আপনি এমনিই করতে হবে। আমি ওটা ওন করার আগ পর্যন্ত আমার জানতে হবে। না সেটাই আমি এসেই বলছি, এই জন্য আমি আপনাকে আগে জিজ্ঞেস করলাম নিবো কিনা, কারণ এটা তো না জেনে আমি ইয়ে করতে পারবো না। সাইফুল ভাই, সাইফুল ভাই, ঢাকা আসলে খাওয়ানো হবে আপনাকে। আরে কি ঢাকা আসলে খাওয়াবে? বিপুল আমার সময় দিতে পারে না, আপনি খাওয়াবেন কোথায়? ভেরি খারাপ বিপুল ভাই, শিয়ার একদম খারাপ। মানে আমি ব্যস্ততা তো তাকেই জানেন, সময় দিতে পারি নাই। সাইফুল ভাইয়ের অভিযোগ একদম সত্য, 100% সত্য, সময় দিতে পারি নাই। কথা ছিল সবার সাথে একসাথে খাবো, সবাই আমিও খাওয়াবো, সবাই আমারে খাওয়াবে, কত কথা ছিল, কত গল্প ছিল আমার এখানে। অর্গানাইজটা আমার করার কথা ছিল, করতে পারি নাই। সেদিকে আসছি, আরেকটা বিষয় ছিল, আমরা কি একটু তুলবো বিষয়টা? যে সংসদের একটা বিষয় তুলতে চাই, ঋণ খেলাপি নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য, আপনি বললে তুলবো। কি ঋণ খেলাপি নিয়ে? হ্যাঁ, রবিন ফারহান একটা বক্তব্য দিচ্ছিলেন সংসদে, তারপর অনেক বড় জিনিস, আপনি এটা অনেক ঋণগ্রস্ত আর ঋণ খেলাপি, এটা সংক্ষেপে আমি একটু বলে দিতে পারি সেটা, কিন্তু এটা সংক্ষেপে আলোচনা করে আপনি হয়তো এই সাবজেক্টটা আপনি কোনো এক সময় ধরেন কাল পরশু আপনি ডিটেল আলোচনা করা হচ্ছে, ডিটেল, কারণ আসলে ওখানে যে শুধু আলোচনা, আমি জাস্ট বলছি ঋণ খেলাপি আর ঋণগ্রস্ত, ঋণ খেলাপি এগুলোর মধ্যে তর্ক বিতর্ক, আসল কথাটা কি ওখানে আসছে? আসল কথাটা ওখানে আসে না। আসল কথাটা ওখানে আসে যে সত্যিই তো ওখানে ঋণ খেলাপিরা আদালতে পারমিশন নিয়ে নির্বাচন করছে, তাতে তার ঋণ খেলাপি যে রুবিন ফারহানা বলছে এটিকে অস্বীকার করতে পারবে না। এখন ওই যে বলছে না স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকার বাইরে যে উনি আইনের উপরে ওনার অগাধ জ্ঞান আছে, সেই কারণে উনি আইনি ব্যাখ্যা দিচ্ছে যে এনারা কি আসলে ঋণ খেলাপি না, আইনে তো ঋণ খেলাপি না। কেমনে ঋণ খেলাপি? কারণ অনেকের তো কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, হাইকোর্ট পারমিশন দিচ্ছে নির্বাচন করার জন্য, সো উনি আর ঋণ খেলাপি না। তাহলে উনার বলতে পারেন ঋণগ্রস্ত। এই যে হাস্যকর বিষয়গুলো, এইটা হলো সো এইটা ডিটেল আলোচনা করতে হলে একদম ডিটেল, আপনি ঋণগ্রস্ত কি জিনিস, কি জিনিস, এগুলো নিয়ে আমরা ডিটেল করতে পারবো, বা আপনি অন্য একটা অনুষ্ঠান করতে পারেন। বাট আমি জিস্ট এটা বললাম, যেটা রুমিন ফারহান যেটা বলছে এটাও ঠিক, আবার টেকনিক্যালি স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন উনি আইন অনুসারে যেটা বলছে এটাও ঠিক, কিন্তু টেকনিক্যালি বলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন, প্রকৃত সিনারিও থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছেন। এটুকু একজন প্রশ্ন করছেন সাইফুল স্যারের কাছে একটা প্রশ্ন, হাসিনা ওয়ার্দা ব্যবসায়ীদের একটা প্রশ্ন, ধর্ম ব্যবসায়ীদের এই শৃঙ্খল থেকে আমরা কি আদৌ মুক্তি পাবো? এরা আমাদের জীবনটা বিষিয়ে তুলেছে, আমাদের কি কোনো আশা আছে আর এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে মুক্তি পাওয়ার?
এতক্ষণ তো অবশ্যই সেভাবেই ধর্ম আপনার- ব্যবসায়ীদের মুক্তি পাইতে হলে আপনাকে এই দেশে আরেকটা বিপ্লব করতে হবে। আরেকটা বিপ্লব মানে কি, বাংলাদেশে 71 একটা বিপ্লব হয়েছে, আরেকটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লবটা করে আপনার এই ধর্ম ব্যবসায়ী না, সমাজ থেকে সমস্ত কি বলে দুষ্ট রক্ত সব ক্লিন করতে হবে, এবং সেটা বিচারের মাধ্যমে করা হচ্ছে। একেবারেই। তারপরে সাইফুল ভাই, আমার পরিবার ত্যাগে আওয়ামী লীগ কোনোদিন পদ পায়নি, আফসোসও নেই, কিন্তু দুঃখ হলো পদ পদবি দেওয়া হয়েছে আলবদরদের নাতিপুতিদের সামনে, এমন হবে কিনা কি গ্যারান্টি? সামনে এমন হইলে বাংলাদেশে দাঙ্গা হবে, আওয়ামী লীগ দাঙ্গা হবে। ব্যাস, আমি আপনি এইটুকু বললাম। আমি জানি এখানে অনেক আওয়ামী লীগের আছে, আমার কথা হয়তো পছন্দ না হতে পারে, কিন্তু আমি বললাম তো এলাকায় আওয়ামী লীগে দাঙ্গা হবে যদি এইবার রাজাকারের নাতিপুতিদেরকে দেওয়া হয়। কোন রাজাকারের নাতিপুতি এবং চিহ্নিত রাজাকারের নাতিপুতি এবং আগের রাজাকারের নাতিপুতি বা আগের সুবিধাভোগী কারণে যদি কোনো রকম এক্সট্রা দায়িত্ব, মানে আওয়ামী লীগে তো একটা নির্দিষ্ট কাউন্সিলের মাধ্যমে এই পদ্ধতিতে বের হবে, তাদের পরিশুদ্ধ হচ্ছে, তারা তাদের মতো করে তাদের কমিটি করছে, কিন্তু সেখানে কোনো রাজাকারের নাতিপুতি পাবে, বিশ্বাস করেন দাঙ্গা হবে। ওই রাজাকারের নাতিপুতিকে আগে মারবে ওরা। এরকম মানসিকতার আওয়ামী লীগ দেখে আসছি। আমি যে কয়টা জেলায় গেছি, আমি সেই কয়টা জেলায় অ্যাটলিস্ট এই মানসিকতাটা দেখে আসছি, যে আওয়ামী লীগ যতটুকুই আছে তারা বলছে তারা যতটুকু থাকবে পরিশুদ্ধ থাকবে, এবং তারা এখন সেটা নিশ্চিত করবে এই তৃণমূল। শেখ হাসিনা তৃণমূলের সাথে আছেন যতটুকু আমি কনফার্ম, যে শেখ হাসিনা তৃণমূল ছাড়া অন্য কোনো কথা শুনবো। অন্যরা অনেক করতে চাইবে, কি বলে এটাকে বলে না, পাকাইতে চাইবে, অনেক কিছু মাখাতে চাইবে, কিন্তু সেইটা মনে হয় না এবার তৃণমূল ওইভাবে করবে। তিনি আরেকটা প্রশ্ন করেছেন হাসিনা ওয়ার্দা, আরো একটি প্রশ্ন, অতীতে ওবায়দুল কাদেরের অনেক বক্তব্যের কারণে আওয়ামী লীগকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, শেখ হাসিনা আগামী থেকে এসব বিষয়ে ভাববেন কিনা? ভাবতেন তো, ওরা তো উনি ভেবেই আসছে। উনি তো এখন পর্যন্ত একবারও বলছেন যে ওনার সাধারণ সম্পাদককে ডিফেন্ড করছেন? একবারও না, করেন নাই তো। একবারও নাম নিছে? এই যে আজকে 2 বছর ধরে কথা বলেন তো কোনো জায়গাতে একবারও কোনো নেতার নাম নিছে? কেন নেয়নি? কিন্তু নেতাদের নাম নিতে পারতেন না, নেন নাই। কিন্তু কিউট বেবি কি লিখছেন, সাইফুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন ব্যাখ্যাটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে কোনোদিন ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ব্যাখ্যা আপনার কাছে রইল, আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তুলে ধরবেন। আমি আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগ সরকারের কাছে প্রশ্ন আসে না। আওয়ামী লীগ যতবার সরকারে ছিল কোনোদিন সরকারের কোনো মন্ত্রীর কাছে কোনোদিন যায়নি। একটা মন্ত্রীর কাছে একবার গেছিলাম, দুটা মন্ত্রীর কাছে, সেটা হলো আমার প্রতিষ্ঠানের কাজে, নিজের ব্যক্তিগত কোনো কাজে কোনোদিন যায়নি। আমার প্রতিষ্ঠানের কাছে, যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে সেই প্রতিষ্ঠানের কাছে আওয়ামী লীগ মন্ত্রীর কাছে গেছি, আমি বিএনপি মন্ত্রীর কাছে গেছি, কিন্তু সবসময় বিপদের সময় গেছি বা কাউকে সাহায্য করার জন্য গেছি। আমরা এখন যেমন প্রতিবাদ করেছি, এইভাবে আওয়ামী লীগের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। সোমাশামিমা সবাই মোটামুটি করছেন, আর সবাই আপনাকে দাওয়াত দিচ্ছেন, সোমাশামিমা বলছেন আপনাকে খাওয়াবেন, উনি অবশ্যই আবার কবে আসবেন। সবাই বলে দেশে গেলে কেউ খোঁজ রাখে না। আর কামাল লিখছেন, ভাই খুলনায় আমার বাসায় দাওয়াত রইল, অনেকে লিখছেন। যাই হোক, অনেক মাদ্রাসায় জাতীয় সঙ্গীত দেওয়া হতো না, এটাই সরকারের ব্যর্থতা। যে সরকার যখনই থাকে তাদের ব্যর্থতা এটা। এই মনিটরিংটা ছিল না, এটা আমি তো নিজেও দেখছি বিভিন্ন মাদ্রাসায় যে হয় না। দেশের সবগুলো মাদ্রাসাকে সরকারের কড়া নজরদারিতে রাখতে হবে, সেখানে সিসি ক্যামেরা বসাতে হবে, যেন কোনো জঙ্গি কাজ কারবার করতে না পারে, মাদ্রাসায় বসে বোমা বানাতে না পারে এবং বলাৎকার করতে না পারে। কেমিস্ট্রিকে সমসাময়িকা বলছেন, কিন্তু তাকে পাশে পাবেন। সমসাময়িকা আপনি মনে রাখেন যে কেমিস্ট্রিকে পাশে পাওয়া যাবে, আমরাও কেমিস্ট্রিকে পাশে পাইতে চাইবো, তখন যে আমাদের কোনো কথা থাকলে তার মাধ্যমে তুলে ধরতে পারি কিনা। রাইট। মোটামুটি এই নিজের বংশে, এটা একটু আগে আলোচনা করছি, নিজের বংশের নামে উপজেলা এবং 2 সন্তানের নামে 2। যে স্বপ্নরায় উনি আমাকে খুঁজে নিয়েছিল, আরো একজন আমাকে খুঁজে নিয়েছে, আমি তার নামটা ওনার নামটা এত আরেকজন আমাকে পাইছিল, উনিও আমাকে সেই খুব সম্ভবত কোথায় উত্তরা কোনো একটা পাইছেন, কোনো একটা স্টেশনে আমাকে। কেমিস্ট্রি বলছেন উনি জানেনই না আপনি যে দেশে আসছিলেন। আচ্ছা, শামীমা সুলতানা অনেকদিন পর আসছেন। শামীমা সুলতানা চৌধুরী, বাংলার স্বাধীনতার বিরুদ্ধে পুনরাবৃত্তি 3টি ষড়যন্ত্র। 1, পলাশির ষড়যন্ত্র 23 জুন 1757, 2 আগস্টের ষড়যন্ত্র 15 আগস্ট 1975, 3 মেটিকুলাস ষড়যন্ত্র জুলাই 2024। একেবারেই
তিন ষড়যন্ত্রে বাংলাদেশকে পিছিয়ে দিতে। কেউ তো জানতেই পারেনি আপনি দেশে এসেছেন। বিপুল ভাই ছাড়া আপনার একটা পোস্ট থাকলে আমরা সবাই জানতাম সর্বাধিক। না সর্বানন্দে আমি আসলে নিজে থেকেই একটু গোটানো ছিলাম, আমি এতক্ষণ দুষ্টুমি করতেছি, আমি গোটানো ছিলাম এই জন্য যে আমার কিছু জানার ছিল, সে জানার জন্য আমি এককভাবে দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন স্থানে গিয়েছি, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়েছি, ঘুরছি, জাস্ট বোঝার জন্য যে হোয়াট হ্যাপেন টু বাংলাদেশ, এটা বোঝার জন্য। সেই বোঝার সময়ে আমি আসলে এই 2টা মাস ব্যয় করেছি। হ্যাঁ, এই সময়টা বিপুল ইচ্ছা করলে আরো বেশি আমাদের হইতে পারতো, কিন্তু বিপুলও অনেক বেশি ট্রাভেলও ছিল, যে কারণে বা ব্যস্ত ছিল এটা হয়, কিন্তু আমিও খুব ব্যস্ত ছিলাম। বেশিরভাগ সময় আমি ঢাকার বাইরে এখানে ওখানে ঘুরে বেরিয়েছি। একদম। মোটামুটি এই আজকে অনেক কমেন্ট নিলাম, সব কমেন্টই পড়ছি। এখন ইনশাল্লাহ 8 মাসের মধ্যে কানাডা আসবো। মহসিনুল করিম লিখছেন 8 মাসের মধ্যে কানাডা যাবেন। শিওর ইফ ইউ আর হিয়ার, আমি যদি এখানে থাকি দেখা তো হবেই নিশ্চয়ই। কানাডা অবশ্য অনেক বড় দেশ, আপনি কোথায় আসবেন তার উপর নির্ভর করবে আমি যেতে পারবো কিনা, আপনি আসতে পারবেন কিনা। এরপরে তো যদি আসতে পারেন আমার বাসায়, তো আপনার জন্য মানে আর কিছু না হোক আমরা 2 বেলা খাওয়াইতে পারবো। খবর রাখেনি। আচ্ছা, আর কেমিস্ট্রি লিখছেন যেদিন শেখ হাসিনা ভিডিওতে লাইভে আসবেন সেদিন আমি সহ আমাদেরকে পরিচয় সহ সামনে পাবেন। শেখ হাসিনা লাইভে আসবেন মনে হচ্ছে ভেরি সুন। আর কেমিস্ট্রির বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে আর কি। সাইফুল ভাই আপনি প্যারিস আছেন, আপনি কি খাবেন? আমি খাওয়াবো। প্যারিস গেলে তো আর উপায় নেই, প্যারিস যাইতে হলে তো আবার আটলান্টিক পাড়ি দিতে হইব। না যাওয়া হয় তো ওনার অ্যাড্রেসটা নিতে হবে, বা ওনার চিনতে হবে, ওনার ফোন নাম্বার পেতে হবে, তারপর ওনার সাথে যাওয়া তো হয়ই। এই মোটামুটি সাইফুল দাদা, আমি জানি আপনি দেশের বর্তমান পরিস্থিতিটা উপলব্ধি করার জন্য এসেছিলেন। সর্বানীল গদ্দা লিখছেন বাড়ি এসেছেন কিন্তু কেউ জানে না, জানাননি। হ্যাঁ, সর্দার সালাম ভাই, এটা ঠিক, ব্যস্ত ছিলেন তো সাইফুল ভাই। সাইফুল ভাই আজকে এই অনুষ্ঠানে, এরপরে বাকি অংশ আর তো দেখা যাচ্ছে না। সাইফুল ভাইকে নিমন্ত্রণ, সবাই লালমনিরহাটে নিমন্ত্রণ জানাইছেন, আপনাকে দুচুক বলে দেখবো লালমনিরহাটে আসলে। আমি অনেকবার গেছি লালমনিরহাট, আমার খুব প্রিয় জায়গা লালমনিরহাট হয়ে আমি সেই আঙ্গুরপোতা দহগ্রাম সেটার উপর অনেক স্টোরি করেছি, অনেক ঘুরেছি আমি। তারপর ওই অঞ্চল সৈয়দপুর, ওই এলাকা পুরোটা আমি, রংপুর ওই এলাকা আমার ঘোরা, মানে আমি রিপোর্টিং এর কাজে আর কি, মানে নিজে ঘোরার জন্য রিপোর্টিং এর কাজে অনেক সারা বাংলাদেশই ঘুরেছি। বাংলাদেশে এমন কোনো জায়গা না যেখানে যাইনি আর কি। একটা প্রশ্ন করেছেন মারিয়া অবায়দ, একেবারে শেষ করবো এখন আমরা। একটা প্রশ্ন করেছেন মারিয়া অবায়দ, ধর্মের অপপ্রচারের জন্য অনেকেই ধর্মীয় গোড়ামির দিকে ঝুঁকেছে, এ জাতিকে আসলেই কি উদ্ধার করা সম্ভব? অবশ্যই সম্ভব না কেন? আপনার দৃঢ় নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে অবশ্যই সম্ভব না। পৃথিবীতে খারাপ জিনিসের হয় না, খারাপ জিনিস কখনো সার্বজনীন না, ভালোটাই সার্বজনীন। দেখছেন সাইফুল ভাই, আজকে আমার মায়ের 5টি মামলায় হাইকোর্টের জামিনের বেল বন্ড জেল গেটে গেল। আমরা গেটে গেলাম মাকে আনার জন্য, কিন্তু পরে খবর পেলাম আরো 2টি নতুন মামলা হয়েছে। আমরা কিভাবে মুক্তি পাবো? সবাই এভাবে, বাট আজ হোক কাল হোক, আর কত বেশি আর কত? বিচার বিভাগেরও তো নির্লজ্জতার পার হইতে হবে। তারাও তো যে নির্লজ্জ আচরণ করতেছে, তারাও তো সেখান থেকে বেরিয়ে আসতেছে, তাই না? এখন তো জামিন দিচ্ছে। এখন পুলিশ বিভাগও তার নির্লজ্জতাটাকে বেরোতে হবে, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নির্লজ্জতাকে বেরোতে হবে সে সময়। ওকে, সবাইকে শুভরাত জানিয়ে পাওয়া গেছে যে আরিফুল ইসলাম, ওর সাথে মেট্রো রেলে আমার দেখা হয়েছিল। আচ্ছা, আরিফুল ইসলাম, সাইফুল আমিন ভাইয়ের সাথে আমার মেট্রো রেলে দেখা হয়েছিল। আচ্ছা, আরিফুল ইসলামের সাথে দেখা হয়েছে, তুমি নিজেই জানান দিচ্ছেন। বাংলাদেশ এত সুন্দর, সবুজ, এত রিচ হেরিটেজ এবং কালচার, তবুও কেন বারবার বাংলাদেশ বিপর্যস্ত হয় সাইফুল দাদা? এর কারণ কি? এর কারণটা হলো আমরা ক্ষমাপ্রবণ জাতি, এটা 1 নম্বর কারণ। আমরা আমাদের অতীত সহজে ভুলে যাই, এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোনো স্থায়ী কাঠামোর মধ্যে এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। এই বারবার আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে আঘাত করা হয়েছে, এবং যে আঘাত করার কারণে এই আঘাতটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গেছে। আমার কথা যদি ধরেন, আমার মনের মধ্যে 1975 এমনভাবে গেঁথে আছে যে এটা আপনি কল্পনা করতে পারবেন না, যে আমি ওই বয়সে ক্লাস 7-এর একটা ছাত্র, 7-এর ছাত্র, আমি এইটা ফেস করেছি। আমি ভাবতে পারি না যে একজন মানুষকে মেরে যায়, আমার বাবা মা কাঁদতেছে, আমি এটা বুঝে উঠতে পারি না, মানে ওইটা আমাকে এখনো ট্রমাটাইজ করে। ইভেন
জিয়াউর রহমানের সময় যখন আমরা তখন মানে এক উঠতি মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি, মার খেয়েছি পুলিশ রাতে এই হাতে, কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটা এটাও আমাদেরকে কিন্তু ধাক্কা দিয়েছিল যে এটা সেম অ্যাজ মানে প্রত্যেকটা ঘটনাবলিতে আমরা কিন্তু ধাক্কা খাওয়া একটা জিনিস। শুধু আমরা না, পুরো পুরো এই যে 54 বছর 56 যাদের বয়স 60-62 প্রত্যেকেই ধাক্কা খাওয়া জেনারেশন, যাদের প্রত্যেকের মেমোরিতে একটা বড় ধরনের ধাক্কা আছে। সো এই জাতিটা আসলে কোনো জায়গায় স্থায়ী হতে পারে না, মানসিকভাবে পারে না, কোনো কিছু স্থায়ী না, যে কারণে এই সবসময় ফ্লাকচুয়েট করে। এটা আমার ধারণা। সামাজিক কারণের যত বেশি, সবচেয়ে বেশি সামাজিক কারণে, কারণ এত ধাক্কা এই জেনারেশন একটার পর একটা জেনারেশন খেয়েছে, তারা একটা জায়গায় স্টিক করতে পারে নাই, এই কারণে তাকে যখনই যেদিকে মোল্ড করো ওদিকে লাভ মারে। আর এমনি তো আমাদের হুজুগে বাঙালির তো আজকের ইয়ে না, সে কবে লিখে গেছে, তাই না? একেবারে আশিক লিপন একটা কমেন্ট লিখছেন পড়ার জন্য, কি আপনাকে দাওয়াত করছেন, এটা একটু পড়ে দেই। লিখছেন বিপুল ভাই পড়েন। সাইফুল ভাই, বাংলাদেশে আসলে বলবেন ইসমাইল ভাইয়ের কাছে নাম্বার আছে, আমি হিন্দু মানুষ, হাঁসের মাংসের দাওয়াত রইল। বিপুল ভাই পড়েন। পরে দিছি ভাই, পরে আপনি অভিযোগ করতে পারেন না পড়ছি না, ঠিক আছে? ওকে, সবাইকে আপনি যে কোনো মাংস আমারে খাওয়াইতে পারবেন, এটা নিয়ে কোনো ইয়ে নেই। যে মুসলমান, আমি মুসলমান হলো কামে মুসলমান না, আমি এলাম, আমি সব ধর্মকে ভালোবাসি। এমডি রুবেল, আপনার মায়ের কথা আপনি লিখছেন, কেএমএসডি কে আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কোন জেলার, বলা যাবে? আপনি এখনই এখানে কমেন্ট করে জেলা বলতে পারেন, কেএমএসডি আপনার সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই, কারণ কেএমএসডি কে সারা দেশ জুড়ে উনি ঘুরে বেড়ান এবং একটা বিভাগের দায়িত্ব বোধহয় আছেন উনি, আমি যদি ভুল না করে থাকি। এত প্রচার করেন না, তাকে তার মতো থাকতে দেন। না, উনি একদিন লেখছিলেন নাকি, এই জন্য আমি বলছিলাম উনি তাকে তার মতো কাজ করতে দেন। ওকে, ডান। লেট নট ডিস্টার্ব, মানে তার অ্যাক্টিভিটি আমাদের ডিস্টার্ব করা উচিত না। ওকে, বুঝতে পারছি। গবেষণার প্রয়োজন আছে এই জাতি নিয়ে, কেন এমন হয়ে গেল জাতি? অবশ্যই গবেষণার প্রয়োজন, গবেষণা খুব না, আমরা তো আমি তো বললাম একটা জাতিগত ইয়ে, কিন্তু আমাদের মানে রাষ্ট্র কাঠামোর কোন জায়গায় প্রবলেম জানেন? রাষ্ট্র কাঠামোর একটা জায়গায় প্রবলেম, আমরা প্রো পাকিস্তানিদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করেছিলাম। এক, রাষ্ট্র কাঠামোর সর্বত্র তাদেরকে পুনর্বাসিত, সেটা আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, এই নৌবাহিনী বলেন, আমাদের সিভিল প্রশাসন সর্বত্র। শুনেন, পরাজিতদেরকে বলা হয় পরাজিতের কোনো কিছু নাই, কিন্তু একটা তত্ত্ব আছে, সেটা হলো কেউ যদি একবার জেল কাটে তার কিন্তু সরকারি চাকরি দেওয়া হয় না। কিন্তু আমাদের এই লোকগুলো, আমাদের প্রত্যাবাসিত সকল পাকিস্তানিরা ছিলেন জেলখানার মতো করে আটক, তাদেরকে এনে যখন বড় পদগুলিতে দেওয়া হয়েছে, তারা তো মনে করছে আরে আমরা যুদ্ধ না করে এত বড় পদ পাইছি, সো আমরাই তো এখানে, তারাই দেশটা দখল করছে, এবং আমি তাদের দোষ দিই না, তারা ওখানে আটকা ছিল, দোষ দেয় না। কিন্তু কথা হচ্ছে তাদের মানসিকতা, তারা মুক্তিযোদ্ধাদের মানসিকতা বুঝতে পারে নাই। সেটা আর্মিতে মুক্তিযোদ্ধাদের মানসিকতা, এই পাকিস্তান প্রত্যাগত তারা বুঝে নাই। সিভিল প্রশাসনে যারা আসছে তারা, কারণ প্রত্যেকে বড় বড় পদে বসছে, তো তারা তো এই জুনিয়রদের কথা শুনতে চায়নি, পাত্তা দেয় নাই। একজন ডেপুটি সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কথা শুনে নাই। মুক্তিযোদ্ধা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাত্তাই দেয়নি তাকে। একজন মুক্তিযোদ্ধা